নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। ভৌতিক, অলৌকিক, রোমহর্ষক ও শিহরণ জাগানো কিছু কাহিনী সংকলন শ্রোতাদের উপহার দেওয়াই আমাদের একমাত্র উদ্দেশ্য। আমাদের আজকের নিবেদন অদ্ভুত রেডিও। গল্প পাঠে আমি দেবজিৎ আর দীপ, গল্প রচনায় দীপ আর গল্পের সম্পাদনায় আমি দেবজিৎ। শুরু হয়ে চলেছে আমাদের আজকের গল্প অদ্ভুত রেডিও। চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে অমিতের মা রীতিমতো চিৎকার করে উঠল। কিরে অমিত, আর কত ঘুমাবি বাবা? এবার ওঠ, এনে চাটা খেয়ে যা না একবার সাইবার ক্যাফেতে গিয়ে দেখ না কোন কলেজে নামটা উঠল। অমিত গলা ধাঁতানি দিয়ে বলল, যাও তো, মাথা খারাপ করো না সকাল সকাল, আমি পরে ঠিক যাবো। প্রসঙ্গত বলে রাখি, অমিত সদ্য এইচএস দিয়েছে। সে থাকে বর্ধমানের মাধবগঞ্জে। সেখানে তার বাবা মায়ের সাথেই থাকে। কলেজে অ্যাডমিশনের জন্য অ্যাপ্লাই করেছে, তাই যাবে তাড়াহুড়ো করছে। দেখতে যাবে কোন কলেজে তার নাম উঠেছে। হঠাৎ তার ফোনে একটা মেসেজ ঢুকলো। ফোনটা খুলে দেখে তার বন্ধু শুভর মেসেজ। শুভ হলো অমিতের স্কুল জীবনের বন্ধু। দুজনে একসাথে এবং একই স্কুল থেকে এইচএস পাস করেছে। সেও যাবে তার সাথে আজ সাইবার ক্যাফেতে। শুভর মেসেজটা পেয়ে অমিত তড়িঘড়ি উঠে পড়ল, ব্রাশ করে চাটা খেয়ে নিল। তারপর মাকে আসছে বলে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ল। সাইবার ক্যাফেতে পৌঁছে সে দেখল শুভ মুখ নিচু করে দাঁড়িয়ে আছে। শুভকে একটা ঝাঁকুনি দিয়ে অমিত জিজ্ঞাসা করল, কিরে কি হলো? না রে, কিছু না। আমি আমার সাথে তোরটা বের করে নিয়েছি। কিন্তু অমিত মুখে একটু হাসি ফুটিয়ে বলল, আরে তাতে কি হয়েছিল? আমরা তো বন্ধু, বন্ধু তো চিরকাল থাকবে। আমার দেখা হবে না, তাতে কি হয়েছে? মোবাইলে চ্যাট হবে, ভিডিও করে কথা বলবো না হয়। শুভ এবার একটু খুশি হলো বলে মনে হলো। দুজনে এরপর বাড়ি চলে এলো। অমিতের অ্যাডমিশন হয়েছে কেশবগঞ্জের একটা কলেজে, তা অনেকটাই দূরে। তাই ও ঠিক করলো ওখানে গিয়ে হোস্টেলে থাকবে। এ কথা মাকে বলতেই ওর মা চেঁচিয়ে উঠে বলল, বলিস কি, এখন থেকে তুই আমাদের ছেড়ে অন্য শহরে কি করে থাকবি? না না, তোকে যেতে হবে না, তুই অন্য কলেজ দেখ বাবা। অমিতের বাবা এবার ওর মাকে একটু থামিয়ে দিয়ে বলল, আহা, ছেলে মানুষই করো না তো। ছেলে বড় হচ্ছে, ওকে তো চিনতেও হবে বাইরেটাকে। নেহাতি 18 বছর হয়ে গেছে, তাই ওকে ছেড়েই দাও, ও যাক না, একা থাকুক। সামনের সপ্তাহে তার একবার কলেজ যেতে হতো, তাই সে ঠিক করলো এই সপ্তাহের শেষেই সে কেশবগঞ্জ চলে যাবে। সেই মতো 3 দিন পরে অমিত ব্যাগপত্র গুছিয়ে তৈরি হয়ে নিল যাবার সময়। 9:30 বাজবে আর 3 মিনিট বাকি। মাকে বিদায় জানিয়ে নিল অমিত। মায়ের মুখটা এবার একটু কাঁদো কাঁদো হয়ে এসেছিল। এটাই স্বাভাবিক। এতদিন ধরে অমিত কোনোদিন মাকে ছেড়ে একা থাকেনি। ওর বাবা ওর সাথে যায় বলে ঠিক করলো। 9:45 বাসটা ধরে তারা বেরিয়ে পড়লো কেশবগঞ্জের উদ্দেশ্যে। 10:30 নাগাদ তারা বাস থেকে নামলো। প্রথমে বাবার সাথে গিয়ে কলেজটা ঘুরে এলো। তারপর অনেক খোঁজে একটা হোস্টেল দেখলো। হোস্টেলটি 2 তলা। দোতলার ওপরে রয়েছে 3-4টে ঘর, আর নিচে মোট মিলিয়ে 6টা ঘর। অমিতের বাবা মালিকের সাথে দেখা করলো। মালিক তাদের বলল যে এখন সব ঘরই ভর্তি, কেবলমাত্র এই 4 নম্বর ঘরটি খালি পড়ে আছে। অমিত আর তার বাবা চাবি নিয়ে 2 তলায় উঠল। আসার পথে তারা একটা জিনিস লক্ষ্য করলো। তাদের ঠিক পাশের ঘরটি, অর্থাৎ 3 নম্বর ঘরটা, তালা দেয়া, বলা চলে রীতিমতো সিল করা। তাতে অবশ্য তাদের কোনো খটকা লাগলো না। অমিতের বাবা সন্ধ্যার বাস ধরে বাড়ি ফিরলেন। অমিত রাত অবধি পুরো ঘরটা গুছিয়ে নিল। এখন সে জানলার সামনে দাঁড়িয়ে একবার বাইরেটা দেখে নিল। একটা মাঠ মতো চোখে পড়ল তার। অন্ধকারে মিশে গেছে জায়গাটা।
সাদা সাদা পাথরের মতো কিছু দেখল। যাই হোক, অমিত এবার বাড়িতে একটা ফোন করে বাবা পৌঁছে গেছে কিনা সে খবর জিজ্ঞাসা করলো। কথা বলে বুঝলো মা এতে অনেক কষ্ট পেয়েছে। খাওয়া দাওয়া সেরে বিছানার দিকে এগোলো অমিত। একটা গল্পের বই নিয়ে পড়তে লাগলো। কখন যে চোখ দুটো জুড়ে এসেছিল তা সে বুঝতেই পারেনি। সকালে পাখির কিচিরমিচিরে অমিতের ঘুমটা ভাঙল। জানালা দিয়ে রোদ এসে দেওয়ালে যেন আঁকিবুকি কাটছে। সকালের এরূপ সতেজতা অমিত অনেকদিন পর অনুভব করছে। তড়িঘড়ি সে বিছানা ছেড়ে উঠে পড়ল আর মনে মনে বলতে লাগলো, আজ মায়ের ডাক ছাড়া এই ঘুমটা ভাঙলো। ব্রাশ করতে করতে জানলার সামনে এসে দাঁড়ালো অমিত। জানালা দিয়ে বাইরে তাকাতেই ওর বুকটা ছ্যাঁত করে উঠল। কালকে যেটাকে সে মাঠ ভেবে ভুল করেছিল সেটা আসলে একটা কবরস্থান। সে দ্রুত জানলা বন্ধ করে দিল। স্নান খাওয়া সেরে কলেজের উদ্দেশ্যে রওনা হলো। এবার কলেজে গিয়ে ওর একটা নতুন বন্ধু হলো, কৌশিক। তার সাথে অমিতের ভালো কথাবার্তা হলো। অমিত দুপুরের মধ্যে হোস্টেলে ফিরে এলো। সন্ধ্যেবেলায় খাবার মতো কিছু একটা বানিয়ে নিল। ভাতও নেই, সুতরাং তাকেই এখন রান্না করতে হবে। মনে মনে অবশ্য একটু হাসলো অমিত। খাওয়া দাওয়া সেরে সে এবার টেবিলে বসে পড়া চালু করলো। পড়তে পড়তে কখন যে রাত হয়ে গেল তা অমিত টেরই পায়নি। হঠাৎই অমিতের কানে একটা শব্দ ভেসে এলো, সম্ভবত একটা গান। সে ভাবলো পাশের ঘরে হয়তো কেউ গান শুনছে। সে আবার নিজের পড়ায় মনোযোগ দিল। সেই গানটা এখনো বেজে চলেছে। এবার মনে হলো বেশ কাছাকাছি গানটা বাজছে, কারণ শব্দের তীব্রতা যেন ধীরে ধীরে বাড়ছিল। অমিত দরজা খুলে বারান্দায় এলো। বারান্দা ফাঁকা। হঠাৎই তার চোখ পড়ল সিঁড়ির দিকে। সেই মিশমিশে অন্ধকারের মধ্যে যেন কিছু একটা দেখতে পেল অমিত। তারপর স্মার্টফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে দেখলো একটা রেডিও। নিঃসন্দেহে ওই রেডিও থেকেই গানটা বাজছিল, একটা ইংলিশ গান। তাও অমিতের বোধগম্য হলো না। অমিত বরাবরই ইংলিশে একটু কাঁচা। সে এবার রেডিওটাকে অফ করে ঘরে নিয়ে এলো আর টেবিলের ওপর রাখলো। রেডিওটাকে দেখে তার মনে হলো যেন বেশ পুরানো যুগেরই, 70 বছর আগেকার কাঠের ফ্রেম দেওয়া একটি মডেল। রেডিওর সামনের দিকে রয়েছে 3টি বড় কালো সুইচ। যেন কোনো স্বাভাবিক রেডিওর থেকে এটি বেশ আলাদা। রেডিওটা নিয়ে খানিকক্ষণ নাড়াচাড়া করলো সে। তারপর আর অমিতের পড়ায় মন বসল না, তাই ও বিছানায় শুয়ে পড়তে গেল। রাত তখন কটা হবে অমিতের খেয়াল নেই। ওর ঘুমটা হঠাৎ ভেঙে গেল। এমনি ওর ঘুমটা ভাঙেনি, ভেঙেছে অন্য কারণে। আবার সেই এক ইংলিশ গান। অমিত বিছানায় উঠে বসে পড়ল। ও বুঝতে পারলো রেডিওটা অনেকক্ষণ ধরেই বাজছে। কিন্তু অমিত একবার মনে করলো, আমি তো রেডিওটা বন্ধ করে রেখেছিলাম, তাহলে কিভাবে? পরক্ষণেই অমিত ভাবল ভালো করে হয়তো বন্ধ করেনি সে। আর আরো লক্ষ্য করলো কবরস্থানের জানলাটা খোলা, কিন্তু সে তো সেটা বন্ধ করেই শুয়েছিল। হয়তো হাওয়ায় খুলে গেছে। সে রেডিও ও জানলা দুটোই বন্ধ করে শুয়ে পড়ল। তারপর থেকে আর কিছু হয়নি সে রাতে। সকালে উঠে ফ্রেশ হয়ে নিয়ে রওনা হলো কলেজের উদ্দেশ্যে। পল সায়েন্সের লেকচার শেষ হবার পর অমিত আর কৌশিক ক্যান্টিনের দিকে গেল। সেই সময় অসাবধানতাবশত কৌশিকের ফোনটা সিঁড়ি দিয়ে নিচে পড়ে যায়, যার ফলে তার ফোনের নিচের অংশটা পুরোপুরি কালো হয়ে যায়। সদ্য কেনা ফোনের স্ক্রিনটা অকেজো হওয়ায় কৌশিক একটু মনমরা হয়ে পড়ে। কলেজের প্রথম দিন অমিতের ভালোই কাটে। হোস্টেলে ফিরে অমিত তার রুমের সামনে এসে দাঁড়ায়। চাবিটা পকেট থেকে বের করে দরজা খুলতে যাবে ঠিক এমন সময় তার কানে ভেসে আসে সেই এক গান। দরজা খুলে সে দেখে টেবিলে রেডিওটা আবার বাজছে। এবারও একটু অবাক হয় সে। বেরোবার সময় তো রেডিওটা বন্ধ করে গেছিল। রেডিওটা হয়তো কিছু প্রবলেম আছে। যাই হোক, এ নিয়ে সে আর বেশি কিছু ভাবে না। কাল রবিবার।
অমিত আর কৌশিক কাল একটু বেরোবার প্ল্যান করেছে। রাতে অমিত কৌশিককে মেসেজ করে 11:45 নাগাদ বাস স্ট্যান্ডে এসে দাঁড়াতে। অমিত রেডি হয়ে যথাসময়ের মধ্যেই বেরিয়ে পড়ে। বাস স্ট্যান্ড পৌঁছে সে দেখে কৌশিকের মুখটা গম্ভীর। অমিতকে দেখে সে বলে ওঠে, কি রে, 11টা বলে 11:45 আসছিস? টাইম গান নেই নাকি তোর? অমিত এতে একটু অবাক হয়ে যায় আর বলে, 11টা? আমরা তোকে 11:45 আসতে বলেছিলাম। মেসেজটা ভালো করে দেখ। কৌশিক এবার ওর ফোনটা বের করে অমিতকে দেখিয়ে বলে। অমিত দেখে সত্যিই 11টা লেখা, কিন্তু তারপরেই সেই কালো স্ক্রিন। অমিত ব্যাপারটা আন্দাজ করে। ও তড়িঘড়ি আরো কয়েকটা মেসেজ টাইপ করতেই কালো স্ক্রিন থেকে মেসেজটি বেরিয়ে আসে আর ব্যাপারটি স্পষ্ট হয়। কৌশিককে ফোনের স্ক্রিনটা দেখিয়ে এবার অমিত বলে, দেখ দেখ, আমি ঠিকই মেসেজ করেছিলাম। তুই যদি ভুল দেখিস সেটা আমার কি করা আছে এতে? কৌশিক আবার ব্যাপারটা বুঝতে পেরে একটু বিরক্তির সুরেই বলে, দেখ, আমার ফোনটাই তো নষ্টের গোড়া। এরপর তারা বাস ধরে। সারাদিন বিভিন্ন জায়গায় ঘুরে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে যায় দুজনে। অমিত হোস্টেলে আসে। সিঁড়ি দিয়ে ওপরে উঠতে উঠতে তার রুমের দরজা খোলার জন্য চাবিটা বের করে। আজ সে ঘর থেকে আর কোনো শব্দ আসছে না। সে দরজা খুলে ভিতরে ঢোকে। টেবিলের উপর রাখা রয়েছে রেডিওটা। শান্ত স্বভাবে যেন অমিতের আসার অপেক্ষাতেই সে বসে রয়েছে। অন্ধকার এখন অমিতের গা শোয়া হয়ে গেছে। ও ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে এলো। তারপর চুল ঠিক করতে করতে জানলার সামনে এসে দাঁড়ালো। বাইরেটা দেখতে দেখতে হঠাৎ তার চোখ যেন আটকে গেল। অন্ধকারে যেন একটা মানুষের প্রচ্ছন্ন ছায়া তার চোখে পড়ল। দেখেই গাটা শিউরে উঠল অমিতের। হঠাৎই তার মনে হলো সেই আবঝা অবয়বটি তাকে হাতছানি দিয়ে ডাকছে। সেই মুহূর্তে অমিত জানলা থেকে সরে দাঁড়ালো আর ভয়ে জানলা বন্ধ করে দিল। অমিতের সারা শরীর ভয়ে ঘামছে। সে আলোটা জ্বেলেই বিছানায় উঠে বসে পড়ল। সেই একলা ঘরটিতে অমিত আর তার পাশে রাখা রেডিওটা নিস্তব্ধ আর নিথর। চারপাশের পরিবেশটা অসম্ভব রকম অতিপ্রাকৃতিক। এত নিস্তব্ধতা অমিত কোনোদিন অনুভব করেনি। সে যেন একটা আলপিন পড়লেও তার শব্দ ওর কানে যাবে। অমিতের বারবার মনে হতে থাকে যে এই বুঝি রেডিওটা বেজে উঠবে আর তাকে চমকে দিয়ে একটা নতুন কোন ইংলিশ সুর বাজিয়ে তুলবে। কিন্তু তার কিছুই পুনরাবৃত্তি হলো না। ঘটনাটা ঘটল রাত্রে। মাঝরাতে সেই একই গানের শব্দে অমিতের ঘুম আবার ভেঙে যায়। সেই গান, কিন্তু এবার যেন গানটা একটু জোরেই শুনতে পাচ্ছে সে। অমিত বিছানা থেকে পাশ ফিরতেই তার চোখ আটকে যায়। বিছানার ধারে সে উপলব্ধি করে আর একজনের শরীর তার দিকেই মুখ করে। তার চোখ অন্ধকারের মধ্যেও স্থির। কিছু বুঝে উঠবার আগেই যেন সে ভয়ানক কালো মেঘের কুয়াশায় মিলিয়ে গেল। কিন্তু তাও অমিতের ভয় কাটল না। তার মনে হতে লাগলো যেন এখনো কেউ নিষ্পলক ভাবে তার দিকে চেয়ে রয়েছে। তার চোখ দুটো দিয়ে অমিতের সমস্ত স্বভাব আচরণ প্রত্যক্ষ করছে। অ্যালার্মের তীব্র শব্দে অমিত আবার তার সম্বিত ফিরে পেল। তারপর দেখল কোথায় কে, তার পাশে রাখা সেই রেডিওটাই, আর তাতে বেজে চলেছে সেই এক ইংলিশ গান। সে এবার প্রচন্ড বিরক্ত হলো। এক আছাড়ে ভেঙে ফেলল রেডিওটাকে। অসহায় রেডিওটা কয়েকটি টুকরোয় বিভক্ত হয়ে মেঝেতে পড়ে রইল। আর থেমে গেল তার সেই বিষাদময় গান। অমিত আবার নিশ্চিন্তে শুয়ে পড়ল। পরদিন সকালে উঠে অমিত একটা জিনিস খেয়াল করল, কাল রাত্রে যে রেডিওটা সে আছড়ে মেরে ভেঙে ফেলেছিল, কিন্তু কই মেঝেতে তো কোনো কিছুর টুকরো নেই। অথচ রেডিওটারও কোনো অস্তিত্ব সে ঘরের মধ্যে খুঁজে পেল না।
সে ভাবলো হয়তো রাতের মধ্যে ভেঙে ফেলে সে ফেলেই দিয়েছে জিনিসটাকে। আপদ বিদায় হয়েছে ভেবে সে নিশ্চিন্তও হলো। এ বিষয়ে আর বেশি মাথা না ঘামিয়ে অমিত কলেজে যাবে বলে রেডি হতে লাগলো। কলেজ করে হোস্টেলের পথে আসতে সন্ধ্যা নেমে এলো। রাস্তার মধ্যে দুটো কুকুর তাকে দেখে অনবরত ঘেউ ঘেউ করে চলেছিল। অমিত তাদের তাড়াতে যাবে এমন সময় সে লক্ষ্য করে যে কুকুরটা তাকে নয়, তার পিছনে অদৃষ্ট কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে চেঁচিয়ে চলেছে। অমিতের মনে হয় সমগ্র রাস্তা জুড়ে যেন অন্ধকারের মিছিল নেমেছে, যাদের দাবি দেওয়া মেটাতে তার সারা সকাল কেটে যাবে। অমিত সাত পাঁচ না ভেবে এগিয়ে চলে। এক ছুটে হোস্টেলে পৌঁছে রুমের দরজা বন্ধ করে দেয়। তারপর ফ্রেশ হয়ে খাবার দাবার সেরে পড়ার টেবিলে বসে। অনেকক্ষণ ধরে পড়ার পর বেশ রাত হয়েছে বুঝে অমিত উঠে পড়ে। হঠাৎ তার কানে আসে খুটখাট শব্দ। তার মনে হয় বাড়িতে ইঁদুরের উপদ্রব বেড়েছে বলে তারাই হয়তো এই অত্যাচার করছে। সে আবার পড়ায় মন দেয়। কিছুক্ষণ পর আওয়াজটা আরো জোরালো হতেই অমিত পড়া থামিয়ে কান পাতে সেই আওয়াজ শোনার জন্য। আওয়াজটা যেন দরজার খুটখাটের মতো স্পষ্ট বুঝতে পারে সে। অমিত দরজাটা হালকা খুলে বারান্দার দিকে একবার উঁকি মারে, আর এসে সে নিশ্চিত হয় যে তার পাশের ঘর থেকেই সেই খুটখাট শব্দটি আসছে। দরজাটাও হালকা হালকা নড়ছে। সে খানিকটা ভয়ের সাথেই দরজাটায় ধাক্কা দেয় আর বলে, কে কে ভেতরে? সে স্পষ্ট বুঝতে পারে যে দরজার উল্টো দিক থেকে খুব দ্রুত বেগে কি যেন একটা সরে গেল। তারপরে একটা শব্দ শুনে, সম্ভবত কিছু একটা জিনিস পড়ার শব্দ, অমিত ভয় পেল। হয়তো কোনো বিড়াল টিড়াল ঢুকেছে হয়তো ঘরটায়। এই ভেবে সে তার ঘরের দরজা খুলতে যাবে, ঠিক এমন সময় একটা প্রচন্ড আর্তনাদে কেঁপে উঠল অমিত। ছিটকে সরে এলো বারান্দার দিকে। আর্তনাদটা আসছে পাশের ঘর থেকেই। সে দ্রুত তার ঘরে ঢুকে যায় আর দরজা বন্ধ করে দেয়। সে রাতে আর অমিত পড়তে বসেনি। বিছানায় উঠে গিয়ে তৎক্ষণাৎ শুয়ে পড়ে। সকালে উঠে সে ঠিক করে যে আজ কলেজ যাবে না। ভয়ে তার অবস্থা একটু কাহিল হয়েছে সে নিজেও বুঝেছে। প্রাতরাশ করে সে নিচে নেমে আসে আর হোস্টেলে মালিকের ঘরে ঢোকে। মালিক তাকে দেখে একটু আশ্চর্যচকিত হয়ে বলে, কি ব্যাপার অমিত, আজ কলেজ যাবে না নাকি? না কাকা, আজ কলেজ যাব না। বলছি একটা প্রশ্ন করব? হ্যাঁ বলো। আচ্ছা, আমার পাশের ঘরটা তালা দেওয়া কেন? আসলে ঘরটা ঠিকঠাক মেরামত করা হয়নি তো, তাই ওটা তালা দেয়া। অমিত এবার বেশ গম্ভীর হয়ে কথাটা বলল। সত্যি বলুন, ওই ঘরটায় কি এমন হয়েছিল? মালিক এবার একটু ঘাবড়ে যায় আর কাঁপা কাঁপা গলায় বলে, আসলে 2 বছর আগে তোমার পাশের ঘরটায় যে স্টুডেন্টই থাকতো, সে কি সব ভিডিও টিডিও বানিয়ে ইন্টারনেটে ছাড়তো। মানে ওই তোমাদের মতো ছোকরারা যেটা করে আর কি, কবরস্থান আর ভূত প্রেতের সব নিয়ম আচারের সব তুমি ভালো বুঝবে। ওই রকম করতে একদিন ছেলেটা কবরস্থানে যায় আর সেখানে ও একটা রেডিও পায়। রেডিওটা সে ওর ঘরেই নিয়ে চলে আসে। রেডিওর কথাটা শুনতেই অমিতের মেরুদণ্ড বয়ে যেন একটা শীতল স্রোত নেমে যায়। অমিতের মাথায় বিদ্যুৎ খেলে যায় আর একটু হতচকিত হই সে বলে, রেডিও? হ্যাঁ, পুরানো আমলের একটা কাঠের ফ্রেমের রেডিও, কিন্তু বিশেষ কিছু সুবিধা হয়নি। রেডিওটা পাওয়ার পর থেকে
তার ঘরে কিসব যেন অস্বাভাবিক কাণ্ড ঘটতে থাকে। কিন্তু একদিন সে রেগে গিয়ে রেডিওটা ভেঙে ফেলে। তারপর তার হয়তো মনে হয়েছিল যে সব বন্ধ হয়ে যাবে, কিন্তু বলে কিছুক্ষণ থামলো মালিক, যেন কিছু একটা উত্তেজনার বশে তার প্রচন্ড নিঃশ্বাসের দরকার। দীপের কপালে এখন বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বিস্ময়ের গলায় বলে ওঠে, কিন্তু রেডিওর ব্যাপারটা? রেডিওটা আনার ঠিক 2 দিন পর সকালে তার ঘর থেকে তার গলা কাটা আর ছিন্ন ভিন্ন মৃতদেহ পাওয়া যায়। কাগজের একটা টুকরো পাওয়া গেছে, তাতে হয়তো লেখা ছিল, আমার তো এই মুহূর্তে মনে পড়ছে না যে, যাই হোক, তারপর থেকেই ঘরটা আমি তালা দিয়ে রেখেছি। ঠিক আছে, আমি আসছি তাহলে। মালিকের মুখে এসব কথাগুলো শোনার পর দীপের যেন কেউ কণ্ঠরোধ করে নিল। চুপচাপ কোনো কথা না বলে সে উপরে নিজের ঘরে চলে এলো আর মনটাকে শান্ত করার চেষ্টা করলো। রাতে কোনো রকমে কিছু একটা মুখে দিয়েই সে শুয়ে পড়ে। পড়তে বসার আর ইচ্ছা করেনি তার। অবশ্য সে রাতে আর কিছু ঘটেনি। কাল মঙ্গলবার। সে ভেবেছিল কৌশিকের সাথে এ বিষয়ে কিছু কথা বলবে, কিন্তু পরের দিন অনেক দেরিতে ঘুম থেকে ওঠে সে। কোন রকমে তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে কৌশিকের সাথে দেখা করতে বেরিয়ে যায়। একটা হোটেলে বসে তারা কথাবার্তা বলতে থাকে। অমিত সব কথা কৌশিককে খুলে বলে। তারপর কৌশিক তাকে বলে, না না, কিছু হবে না। মালিক বুজরুগি দিয়ে যেতে হবে। ঘর কালি করে অন্য কিছু করা মতলব আছে হয়তো। আরে ব্যাপারটা কাকতালিও তো হতে পারে। অমিত এবার একটু আশ্বস্ত বোধ করে। অমিত এবার হোস্টেলের পথ ধরে এগোতে থাকে। বিকেল নাগাদ নিজের ঘরে ফিরে আসে সে। বিছানায় শুয়ে ভাবতে থাকে নানা বিষয়। একথা ভাবতে ভাবতে তার দুশ্চিন্তাগুলো যেন থেকে গ্রাস করতে চলে আসে। তারপরই সে অন্য কাজে মন দেওয়ার সিদ্ধান্ত নেয়। রান্নাটা করে সে রেখে দেয় আর রাত্রিবেলা না খেয়ে শুয়ে পড়ে। সকাল হতেই কৌশিকের ফোনে একটা মেসেজ ঢোকে। দেখে বুঝতে পারে অমিতের মেসেজ। সে লিখেছে, আই অ্যাম ফাইন। মেসেজটা পড়তেই কৌশিকেরও মেজাজ ফুরফুরে হয়ে যায়। আজ মঙ্গলবার। ওর মুড ফ্রেশ করার জন্য কৌশিক ভাবলো আজকে ওকে নিয়ে একটু বেরোবে। তাড়াতাড়ি স্নানটা সেরে নিয়ে কৌশিক ভাবলো আজকে হোস্টেলে গিয়ে ওই অমিতকে সারপ্রাইজটা দেবে। প্রায় ঘন্টাখানেকের পর অমিতের হোস্টেলে পৌঁছলো সে। গুনগুন করে গান গাইতে গাইতে সে সিঁড়ি দিয়ে ওপরতলায় উঠল। অমিত যে 4 নম্বর রুমে থাকে তা কৌশিক আগে থেকেই জানত। এই কদিনের মধ্যে অমিত ওর বেশ ভালো বন্ধু হয়ে উঠেছিল, তাই বন্ধুর বিপদে কৌশিকেরও মনটা একটু খারাপ ছিল। তার ঘরের সামনে আসতেই ও দেখল যে ঘরের দরজা বন্ধ, তাও আবার ভিতর থেকে। কৌশিক মনে মনে ভাবতে লাগলো, এটা এখনো পড়ে পড়ে ঘুমাচ্ছে। কৌশিক এবার দরজা ধাক্কা দিতে লাগলো আর ওর নাম ধরে ডাকলো, অমিত, এই অমিত, দরজাটা খোল। টানা 15 মিনিট ধরে ডাকাডাকির পরও অমিত দরজা খুলল না। কৌশিক মনে মনে ভাবলো, বেটা তো এতক্ষণ ঘুমায় না, ভয়ে কি ঘুমের ওষুধ খেলো নাকি? কালকেই তো আমার মেসেজের কথাটা মাথায় আসতেই কৌশিকের মনে হলো যে আবার আনমনা হয়ে সে একটা বড় ভুল করে ফেলেছে। পকেট থেকে ফোনটা বের করে কৌশিক একবার মেসেজ বক্সটায় চোখ বোলালো আর দেখলো আই অ্যাম লেখাটার পর রয়েছে তার ফোনের সেই কালো স্ক্রিন। কৌশিক এবার বেশ চিন্তায় পড়ল। সে কোনো রকমে এটা ওটা মেসেজ টিপে চেষ্টা করতেই
অমিতের পুরো মেসেজটা কৌশিকের চোখে ধরা পড়ল, যাতে লেখা রয়েছে আই অ্যাম কিল্ড। পরক্ষণেই কৌশিক তার পায়ের তলায় একটা শীতোষ্ণ তরল অনুভব করলো, আর নিচের দিকে তাকাতেই তার রক্ত হিম হয়ে গেল। কৌশিকের স্নায়ুগুলো যেন আর কাজ করছে না। সে দেখে তার পায়ের তলায় রক্তের স্রোত বয়ে চলেছে, যা আসছে অমিতের ঘর থেকে। কৌশিক ছিটকে সরে আসে বারান্দায়, তারপর নিচে গিয়ে সবাইকে ডাকাডাকি করে। সকলে এসে দরজা ভাঙে, আর অমিতের মৃতদেহ পায় তারা। মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে অমিত, মুন্ডহীন দেহ ছিন্ন ভিন্ন হয়ে পড়ে রয়েছে সেই মেঝের ওপর। 1 বছর কেটে গেছে। এই হোস্টেল এখন মিস্টার আগারওয়াল কিনেছেন, পুরোপুরিভাবে পাকা ঘর বানিয়ে দিয়েছেন। সিঁড়ি মেঝে সব মজাক করা, চারদিকে পাঁচিল তুলে ঘিরে রেখেছেন হোস্টেলটা। এখন হোস্টেলের ওপরের ঘরে থাকে আকাশ। এই 2 দিন হলো এসেছে সে। সকালে কলেজ যায় আর বেলায় পার্ট টাইম জব করে। সন্ধ্যায় বাড়ি এসে সময় কাটায়। বেশ সাবলীল জীবন তার। ইদানিং তার একটি বান্ধবীও হয়েছে, তার সাথে সে রাত অব্দি জেগে কথা বলে। আজও বলেছে। ঘড়ির দিকে তাকাতেই আকাশের মুখটা একটু কাঁচুমাচু হয়ে যায়। 12:15 বাজে। বেশ রাত হয়ে গেছে এবার। ফোনটা রেখে দিল সে। শুতে যাবে, ঠিক এমন সময় তার মনে পড়ল বাইরে তার কাপড়গুলো মেলা আছে। সে তাড়াতাড়ি দরজা খুলে বাইরে বেরিয়ে এলো, আর তার কাপড় জামা তুলতে বারান্দা ধরে ডান দিকে চলে গেল। কাপড় জামা তুলে তার রুমে ফিরে যাবে, তখন তার চোখে পড়ল সিঁড়ির কাছে কিছু একটা রাখা রয়েছে, আর সেটা থেকে একটা ক্ষীণ আওয়াজ ভেসে আসছে। আকাশ সিঁড়ির দিকে এগিয়ে গেল, গিয়ে দেখলো সিঁড়ির উপর একটা পুরানো যুগের রেডিও রাখা। তাতে বেজে চলেছে একটা অজানা ইংলিশ গান। সমাপ্ত হলো আমাদের আজকের গল্প অদ্ভুত রেডিও। গল্পটি ভালো লাগলে প্লিজ লাইক করে কমেন্ট করে জানাবেন। আর এইরূপ আরও নানান উপাদানের গল্প শুনতে আগ্রহী হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহ প্রদান করবেন। ধন্যবাদ। আপনারা এভাবেই আমাদের কমেন্ট করুন, এর থেকে আমরা খুব মোটিভেশন পাই পরবর্তী গল্প ছাড়ার জন্য, এবং এই গল্পের কমেন্টগুলো আমরা পরের গল্পে শাউট আউট করব। এবং আপনারা যদি আমাদের গল্প পাঠাতে চান তাহলে পারেন আমাদের জিমেলে, আমরা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আপনারা গল্প পাঠাতে পারেন।